ঈশানীকে বদনাম করে ওই বাড়িতে ঢোকানোর জন্য। আমি যখন প্রথম প্রীতমকে জালে তুলি সেই দিনই বিট্টু আমাকে ফোনে যে যা বলেছে সেই রেকর্ডিং আমার কাছে আছে। বিট্টুকে প্রজেক্ট করে ওই বাড়িতে ঢুকিয়েছিল প্রীতমই রিমিকে বদনাম করানোর জন্য। আপনি কি জানেন এই বিষয়টার? এত বড় গেম প্ল্যানার এই পরিবারটা। জিও ম্যাডাম, আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, জিও ম্যাডাম, এই বিট্টুকে পাঠানো হয়েছিল শুধুমাত্র এই কর্মচারী, এই কাপড়ের দোকানে কর্মচারীটাকে পাঠানো হয়েছিল শুধুমাত্র তাকে বদনাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর কাছে আছে সব? বলছে হ্যাঁ আমার কাছে সব আছে প্রমাণ, আমার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। আমি বললাম বাহ, তো কি তুই তাহলে ওই বাড়িতে গেছিলি? বলে হ্যাঁ দিদি একদম খারাপ মেয়ে, দিদি রিমি খুব খারাপ মেয়ে। কিন্তু তখনও জানতো না যে ও এই এর মধ্যে একটা পার্ট। ওই কেসটা তো আমি কাল না কোর্টে সালটাবো, ওটা তো কাল না কোর্টে প্রীতমরা করবে, তার প্রমাণ সমেত সমস্ত তুলে ধরবো। সেটা তো একটা যাবেই, সেগুলো তো হবেই, সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু যেটা আসল ঘটনা, যেটা ঘটনা বাস্তব, মানে এর রন্ধ্রে রন্ধ্রে ক্রাইম, মানে রন্ধ্রে রন্ধ্রে ছেলেটি এবং ছেলেটির মা, এবং তার সাথে চশমার দোকানে কর্মচারী, এই এই যে ফাঁসানি, এরা যে কি কাণ্ড করেছে মানে ভাবতে পারবেন না। এই মেয়েটিকে জীবন নষ্ট করে দেওয়ার জন্য, মানে মেয়ের জীবন। আজকে রিমির জন্য বলবে না, আপনারা বলবেন রিমি একজন ইউটিউবার, বড় মাপের ইউটিউবার বলে আপনি সাথ দিচ্ছেন। ডেফিনেটলি দিচ্ছি, এই কথাটার কোনো ডাউট নেই। কারণ বড় যখন কোনো মানুষের কেস হয়, অর্থাৎ রিমিকে দিয়ে আমরা লার্জার স্কেলে এটা স্প্রেড করতে পারছি যে পরকীয়াকে এইভাবে প্রমোট করা যায় না। পরকীয়া হয় অন্তরালে, আর পরকীয়াকে আমরা সাপোর্টও করি না, কিন্তু মানুষকে বহু বিপদের দিনে বহু রকম ভাবে লুকিয়ে বহু কিছু হয়তো করতে হচ্ছে বা হচ্ছে না, কিন্তু সেটার খবর আমাদের কাছে আসে যখন, তখন কিন্তু সেই তার স্ত্রীটা অসহায়ের মতো এসে কাঁদলে তখন কিন্তু ছেলেটার দোষটাই বেশি দেখা হয়। অনেকে বলবেন পুরুষ অধিকার কর্মীরাও তো আছে, অবশ্যই আছে, কিন্তু পুরুষের অধিকার তখন ক্ষুণ্ণ হয় যখন তার স্ত্রীটা পরকীয়া করে তার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য ছেলের সাথে মত্ত হয়ে সেভাবে ঘুরে বেড়ায়, তার জন্য জায়গা আছে। কিন্তু এক্ষেত্রে যদি আমি নিজেই প্রজেক্ট করলাম, আমার স্ত্রীকে বদনাম করার চক্রান্ত করে একটা ছেলেকে পাঠিয়ে দিলাম, আমি যদি নিজের স্ত্রীকে মানে পাগল প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাই, আমি আমার নিজের স্ত্রীর মুখ বেছে বেছে খাই, আমি আমার নিজের স্ত্রীকে যখন তখন, যেহেতু তার নার্ভের প্রবলেম আছে, তাকে যখন তখন মানসিক নির্যাতন করি, সাথে সাথে শারীরিক নির্যাতন করাটাকে যখন প্রমাণ করতে গেছে, তখনও বহুবার রিমি কিন্তু অসহায়ের মতো কেঁদেছে, কিন্তু ওর কথা কেউ শোনেনি, কেউ বোঝেনি। কারণ তার মা মানসিকভাবে বিধ্বস্ত, তার মা সারাটা দিন ওষুধ খেয়ে পড়ে থাকে, তার মা নিজে এই সমস্ত থেকে ভুলতে এরা দুটো পরিবার পারেনি, তার কারণ এরা ছোট থেকেই অত্যাচারিত। আজকে এদের মধ্যে বিশ্বাস তৈরি হয়নি, আজকে বিপদের দিনে তপন যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, তাহলেও রিমির মা কোথাও ইনসিকিউরিটির মধ্যে ফিল করেন এবং তপনকে এখনো বিশ্বাস করতে পারেন না। কারণ এদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য রিমি একটা ভালো ছেলেও পেল না যে তার পাশে দাঁড়িয়ে তার বিশ্বাস অর্জন করবে। তাহলে কি আমার ভুল এই মেয়েটাকে সাথ দেয়া? ম্যাডাম আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আমরা আপনার কাছে লাইফস্টাইল লিখছে। নমস্কার। তো সে কখনো প্রকাশ করতে পারতো না, তাকে তকমা দিয়ে দেওয়া হতো খারাপ মেয়ে, সে নোংরা মেয়ে, সে ফালতু মেয়ে। কিন্তু তার জীবনে বিয়ে করে তার জীবনে কোনো মূল্য নেই, মানে তার শ্বশুর বাড়িতে তার কোনো মূল্য নেই। তার মূল্য হচ্ছে তোকে আনা হবে শুধু রিলস করবি, যদি রিলস করতে না পারিস, ভিডিও করতে না পারিস, তোকে বাড়িতে বসে খেতে দেওয়া হবে না। এবং আমার ছেলের যতদিন মন তোর ওপর থাকবে ততদিন তুই থাকবি, আমার ছেলের যখনই মনটা ঘুরে যাবে তোকে সঙ্গে সঙ্গে আমরা নানা রকম অপবাদ দিয়ে এই ঘর থেকে বার করে দেবো। কিন্তু যাওয়ার আগে এমন সুন্দর গেমটা খেলবো যে তুই খারাপ মেয়ে সেটা যেন দুনিয়ার লোক বলে এবং তোকে লোকে পাগল বলুক। কত রকম চেষ্টা চলছে, একটা মেয়েকে পাগল বানাবার চক্রান্ত চালিয়ে তাকে পাগল প্রমাণ করব। রিমির ফ্যান ফলোয়ার, রিমির ক্রিয়েটিভিটি, রিমির কোয়ালিটির কাছে এই তিনটে ছেলে মেয়ে ভেবে দেখুক না যে কে আসল ফেস। আজকে দেখলাম, আজকে একটা গোপন খুলাসা করব, শুনলে চমকে যাবেন আপনারা। এত বড় গোপন খুলাসা লাস্ট দিন। দিদি আমি তো আফ্রিকায় থাকি, কালকে কি হচ্ছে সেটা একটু দেখিও। ডেফিনেটলি দেখতে পাবেন, ডেফিনেটলি দেখতে পাবেন। শুরু করেছিলাম এক জায়গা থেকে, শেষ আমাদেরকে আরো অনেক জায়গা এগিয়ে এগিয়ে করতে হবে। এটা ওয়াইটিতে যেটা সব থেকে আগে গোপন কথাটা খুলাসা করে নি, বিট্টু বলে একটি ছেলে প্রীতমের কেস নেওয়ার সাথে সাথে, মানে প্রীতমের তরফ থেকে আমার কাছে প্রথম কলটা এসেছিল এবং সেটা আমরা প্ল্যানিং করি প্রীতমকে দিয়ে ফোনটা করানো করিয়েছিলাম। অর্থাৎ প্রীতমকে আমার জালে ফেলেছিলাম, প্রীতমকে জাল ফেলে আমরা ধরেছিলাম। প্রীতম প্রথম আমার কাছে আসে এবং এই প্রীতম ফোন করার সাথে সাথে প্রীতম আমাকে বিট্টুকে দিয়ে ফোন করায়, করে বলে ও রিমির সাথে বিট্টুর সম্পর্ক ছিল।
তার মানে তাকে একটা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে দেবার এবং সেই মেয়েটিকে পরকীয়া দিয়ে প্রমাণ করাবার চেষ্টা করানো হচ্ছিল যে রিমি পরকীয়াও করেছে, রিমি খারাপ মেয়ে। রিমি তো যা বলতে বলবে ও তাই বলে দেবে। ওকে যদি হ্যাঁ বলতে বলো হ্যাঁ বলে দেবে, না বলতে বলে না বলে দেবে। ওকে যে ভালোবাসবে আর যে ভালোবাসবে না ওকে যা বলতে বলবে ও বলে দেবে। এটাই ওর মধ্যে একটা দুর্বলতা। ও যেটা বুঝে গেছে এখন, এরপর থেকে ও কারোর নামে চট করে খারাপ কথা বলতে বসবে না। তার কারণ হচ্ছে ও কোনটা খারাপ আর কোনটা ভালো সেটা যাচাই করে শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসার লোকটা, তার ভালোবাসার লোকটা যা বলতে বলবে, অর্থাৎ তার মা এবং প্রীতম যা বলবে ও তাই বলে দেবে। তাহলে আজকে একটা ভালো করে ভেবে দেখুন, বিট্টুকে দিয়ে প্রমাণ করানো চক্রান্ত হয়েছিল তখনই। আজ থেকে প্রথম যখন আমি মামলাটা ধরি আমার কাছে সব প্রমাণ আছে, পুলিশের কাছে সেই চিঠিও চলে গেছে, সেটা প্রীতম জানে, হালকা হলেও জানে প্রীতম, যে সেই চিঠিতে কিন্তু একটা কথা মেনশন করেছি আমি ওখানে। সেই চিঠি প্রীতমের কাছে নেই, আমি কপি দিয়েছিলাম, সেখানে মেনশন করা ছিল বিট্টুকে প্রজেক্ট করেছিল এই প্রীতম। কতটা চালাক, কতটা বদমাশ হলে এই ধরনের কাজ করা যায়। বিট্টুকে প্রজেক্ট করানো হয়েছিল ওই বাড়িতে, সেটা কিন্তু একমাত্র জানতো রিমির বাবা, এবং রিমির মা কিচ্ছু বুঝতে পারতো না। রিমির মায়ের কাছে আপাতত ভালো, দুজনেই হচ্ছে নার্ভের পেশেন্ট, ওদের কাছে ভালো মানেটা হচ্ছে আপেক্ষিক, মানে এখনই তুমি ভালো এখনই তোমাকে বদনাম করে দেবে। কিন্তু কখন বিচার করে ওরা সেটাকে আপেক্ষিক, মানে আপেক্ষিকতা দেখিয়ে, মানে ধরো তুমি বোঝালে তো এই জানো তো তুমি এইটা করলে তোমার ক্ষতি হবে, সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে সঙ্গে সঙ্গে সেটার উল্টো একটা মানে করে, যেটার মধ্যে এটা নার্ভের প্রবলেমের রুগীদের ক্ষেত্রে হয়। মানে ধরো তুমি তোমার বাড়িতে নার্ভের রুগী থাকলে তুমি বুঝতে পারবে যে ভালো মন্দটা তারা বিচার করে আপেক্ষিকতা দিয়ে। রিমিকে বিচারটা যদি আমরা এইভাবে করতাম যে ও কি বলছে, ওর বাবাকে খারাপ বলছে, ওর মাসিদেরকে খারাপ বলছে, ওর বোনেদেরকে খারাপ বলছে। রিমির বয়সটা 19 পেরিয়ে সবে 20-তে পড়েছে। রিমির মধ্যে যে বোধটা নেই রিমির মায়ের মধ্যেও সেই বোধটা নেই, দুজনেরই বোধ একটু কম। তার জন্য আমরা তাদেরকে ওয়াইটিতে সব থেকে জঘন্য খারাপ বদমাস প্রমাণ করার চক্রান্ত দীর্ঘদিন চলেছে। কিন্তু রিমির একটা এক্সপ্রেশন, রিমির একটা নাচ, রিমিকে একটু দেখতে পাওয়া, মানুষ কিন্তু প্রচন্ড প্রচন্ড ভালোবাসে রিমিকে। সেই জায়গা থেকে রিমি যে বিয়ে করেছিল, বিয়ে করাটা মানে হচ্ছে ছেলে খেলা পুতুল খেলা। এই বাড়িতে দেবনাথ পরিবারে বিয়ে হচ্ছে পুতুল খেলা, মানে অর্থাৎ রিমিকে কোনোভাবেই নেব না, রিমির কোনো কোয়ালিটি নেই, রিমির কোনো গুণ নেই, আমার ভিউয়ার্স বেড়ে গেছে, আমার চ্যানেল গ্রো হয়ে গেছে, তুমি এই 1.5 মাস থাকলে তুমি চলে যাও, হয়ে গেছে তোমার কাজ শেষ। তার জন্য লাইভ খুলে বসে গেল। রিমিকে দিয়েই টানা 1.5 মাস ধরে আমার নামে বদনাম করিয়েছে, সোমা সীমা ধরিত্রী যারা রিমির হয়ে লড়েছে তাদের নামে বদনাম করিয়েছে, এমনকি রিমির মাকে দিয়েও ওই চশমার দোকানে কর্মচারী এবং প্রীতম দুজনে মিলে রিমির মাকে দিয়েও আমার বিরুদ্ধে ভিডিও নামানো করিয়েছে। তাতে আমার কিচ্ছু যায় আসে যায়নি, কারণ আমি জানতাম এই খেলাটা এরা বেশি দিন টানতে পারবে না। তার কারণ এখানে একটা 65,000 টাকার খেলা চলছিল। যাই হোক, সেটা থেকেও বাইরে যেটা আমাদের আসল কাজ, সেটা হচ্ছে যে যেটা থেকে আমার কাজ শুরু হয়েছিল, যেটা আমি প্রথম বলেছিলাম আপনারা আমাকে বিশ্বাস করেননি, ভুলতে চলেছিলেন, কাল তার শেষ দিন, কাল তার অন্তিম দিন হতে চলেছে। এই ক্ষেত্রে পিটিশনটা আমি আপনাদেরকে যারা আসবেন তাদের হাতে দেব, যে পিটিশনটা অলরেডি হাইকোর্টেও জমা পড়বে এবং সমস্ত প্রজেক্ট কমপ্লিট হয়েছে। মানে একটা কেসকে সাজাতে গেলে সেই কেসটার সমস্ত কিছু গুছিয়ে, এবং এত ভিডিও এদের, কোন ভিডিওটা থেকে কোনটা নিতে হবে, এই ভিডিওটা থেকে ওইটা নিতে হবে। এখনো পর্যন্ত মেন্টাল ট্রমা টর্চার করার সময় আপনারা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন কেন এখনো দিশানির ভিডিও বাইরে বাজারে ওর সঙ্গে দেখানো যাচ্ছে। এগুলো সম্পূর্ণ রূপে রিমিকে দীর্ঘদিন দুর্বল করে দেওয়া হয়েছিল। রিমি বেরিয়ে যে আসবে এবং রিমি যে শক্ত হবে, রিমি যে লড়াই করতে পারবে, সেটা আমরা জানতাম। আর এই জানার জন্য আজকে বাইরে কি কি প্রকাশ হয়ে আসছে, যে ছেলেটা তার নিজের বাড়ির আত্মীয় স্বজনকেও পর্যন্ত কন্টেন্ট হিসেবে বিক্রি করে, তার বাড়ির লোকও কিন্তু আজকে কেঁদে ফেলেছে। কারণ তারাও বুঝতে পারছে আমরা শুধু কন্টেন্ট, এই পরিবারটার কাছে একটাই বস্তু, সেটা হচ্ছে ভিডিওর জন্য মা ছেলে দুনিয়া বেঁচে দেবে, একদিক করে দেবে। কাকে কালকে মেয়ে বলবে, তাকে কালকে বেঁচে দেবে। পরশুদিন একে ছেলে বলবে, তাকে বেঁচে দেবে। এরপর বলবেন হ্যাঁ অপোনেন্টকে সাপোর্ট করার জন্য কোনো অ্যাডভোকেট কি আসবে না? নিশ্চয়ই আসবে। আজকে দেখুন, যারা যুগ যুগ ধরে অন্যায় করেছেন, যারা আইন ভেঙেছেন, আইন রক্ষা করেননি, তাদের পাশেও যেমন লয়ার আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষরা, যারা আজকে দেখছি সাধারণ চোখে যে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা হয়েছে, তার প্রমাণটা তুলে দিতে পেরেছেন সঙ্গীতা চক্রবর্তী দিদি। তো তাদেরকে সবাইকে বলবো, আমরা যদি একত্রিত না হতে পারি, এই লড়াইটা যদি আমরা সফলতার সাথে না একটা চাপ তৈরি করে প্রশাসনের ওপর চাপ তৈরি করতে না পারি, তাহলে এইরকম ক্রাইম দীর্ঘদিন ধরে ওয়াইটিতে চলতে থাকবে। আজকে রিমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে, কিন্তু রিমির পক্ষের লোকেরা
তারা একটা বৃহৎ বড় উদাহরণ তৈরি করতে পারেন। যারা ফোনে আমায় ফোন করছেন, দিদি দেখুন রিমিকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, আজকেও তার ফ্যান লাইট বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছে, আজকেও আমি বড়বাবুকে ফোন করেছি, সঙ্গে সঙ্গে আবার চালুও করেছে। কিন্তু কথাটা হচ্ছে কতদিন পুলিশ দিয়ে সংসার হয়, কতদিন কোর্ট দিয়ে সংসার হয়, নিজের অধিকার মানুষকে বুঝে নিতে হয়। আজকে রিমি ওই বাড়িতে যাতে শক্ত পায়ে দাঁড়াতে পারে তার জন্য হাজার হাজার মেয়েদের মাদের যেমন আমি আবেদন করছি, যারা আমায় এসএমএস এর পর এসএমএস এ ভরিয়ে দিচ্ছেন, আমাদের মানে আমার মেল বক্স ফুল করে দিয়েছেন, তাদেরকে বলছি ময়দানে আসুন, এসে আপনি মাস পিটিশনের সাথে সই করার সাথে সাথে সমাজে সমাজে যেভাবে এই যে ক্রাইম বেড়েছে সেই ক্রাইম গুলোকে কমাতে গেলে, অর্থাৎ যখন তখন যার তার ফ্যামিলি, যার তার বাচ্চা, যার তার দুটো চারটে করে হাজবেন্ড সব অ্যাভেলেবেল, মানে একদম নর্মাল ম্যাটার। এক্ষেত্রে এক্ষেত্রে মানে মনে হচ্ছে যেন সমাজটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি বউকে যে কোনো মর্যাদা থেকে বার করে দিতে পারো, তাকে পাগল সাজাতে পারো, তুমি তাকে বদনাম করে দিতে পারো, একটু বলে ছেলেটাকে প্রজেক্ট করিয়ে তুমি তাকে বদনাম করে দিয়ে সমাজে নোংরা মেয়ে বলে প্রমাণ করে দিতে পারো। মানে মেয়েদের অ্যাভেলেবিলিটিটা এত সহজ হয়ে গেছে, যাদের মা বোন বাড়িতে আছে তারা যারা সাপোর্ট দেবেন তারাও ভাববেন তারাও কোথাও না কোথাও গিয়ে ঠকবেন, একদিন শিখবেন। আমরা বৃহত্তর সমাজের দিকে দেখি, অনেক ক্ষেত্রে এই ছোট ছোট ঘটনাগুলো আমরা নজর দিই না। তার কেন দিই না? তার কারণ হচ্ছে যখন সমাজের বৃহত্তর মঙ্গল কামনা করার সময় যদি আইন রক্ষা করতে হয়, সেক্ষেত্রে পুলিশও যেমন সাথ দেয়, প্রশাসনও যেমন সাথ দেয়, সেক্ষেত্রে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হয়। আজকে আপনি ভাববেন যে আমি তো ভালো আছি, কালকে এই জিনিস আপনার সাথে হবে। আপনার পরিবার থেকে, শ্বশুর বাড়ি থেকে আপনাকে যখন তখন বার করে 498 কেস আপনি গিয়ে থানায় করলেন, কোর্টে করলেন, দিয়ে তারপর দরজায় দরজায় ঘুরতে লাগলেন, তারপর একটা 125 খোরপোশের মামলা করলেন। আপনি ভাবছেন বিচার আপনাকে পুলিশ দিয়ে দেবে, আপনাকে কোর্ট দিয়ে দেবে, আপনাকে আদালত দিয়ে দেবে। কিন্তু আপনি একটা কথা বলুন তো, একটা রাজনৈতিক নেতা কয়েকশো কেস খায়, সে কি রাজনীতি ছেড়ে চলে যায়? একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে থেকে কয়েকশো কেস করবে, আবার সে শ্বশুর বাড়িতে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, এত সহজ? তাদের মাটির দাপটের সঙ্গে কামড়ে পড়ে থাকতে হবে। আমি আজকে যেটা আপনাদের পথ দেখাবো, দুটো পার্ট আমরা দেখাবো। একটা পার্ট হচ্ছে সমাজে যারা দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, সুসাইডাল অ্যাটেম্প দেখাচ্ছে, বাচ্চা চাইল্ড ম্যারেজটা কমন ব্যাপার হয়ে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে মেয়েদেরকে কন্টেন্ট হিসেবে বিক্রি করা হচ্ছে। আরো ঘটনা যেটা দেখানো হচ্ছে, যখন তখন স্ত্রীর মর্যাদা থেকে তাকে বদনাম করে, তাকে পাগল সাজিয়ে, তাকে নিয়ে গিয়ে কোর্টে সই করে তাড়াতাড়ি করে ডাইভোর্স করার চক্রান্ত করে, যখন তখন তাকে জোর করে সই করে নেওয়া যায়। মানে মানে ডাইভোর্স হচ্ছে এত ইজি ম্যাটার যে যখন তখন চলো কোর্টে, চলো এই সই করে দাও, এটা কেন সই করে নাও। যেহেতু রিমিকে সেটাও পর্যন্ত চক্রান্ত হয়েছে। তো সম্পূর্ণ কাজ এটা আপনাদের চোখের সামনে ভাসছে। এবার বলবেন হ্যাঁ কিছু লোকের বার্তা আছে দেখলাম, ভালোবাসা, ট্রু লাভ। আচ্ছা ভালোবাসা, ট্রু লাভ 20 বছর বয়সে বিচার করবেন আপনারা, কোনো অসুবিধা নেই। কিন্তু সমাজের যে ছোট ছোট ছেলেমেয়েরা যে ভুল করছে, আমরা যারা আছি তারা কি তাদেরকে শেখাবো না যে এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য? বড়দের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। ছোট থেকে যদি তাকে শিক্ষা দেওয়ার দরকার থাকতো, তাহলে তার মাকে বহুবার বলেছিলাম। আজকে দেখুন আপনারা বলুন অপোনেন্ট কেস করতে পারে, যাক না তারা কেস করুক, কিন্তু কি কন্টেন্ট আছে তাদের কাছে? আমাদের কাছে যা হাত কাটা থেকে শুরু করে হসপিটালে ভর্তি থেকে, এই যে ফিনাইল খাওয়া থেকে, এই যে ওষুধ খাওয়া থেকে, এই যে কন্টিনিউয়াসলি চাইল্ড ম্যারেজের ভিডিওগুলো প্রমোট করা থেকে শুরু করে চাইল্ড ম্যারেজের কাগজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে, সমস্ত কিছু আমাদের কাছে উইথ অ্যাভেলেবল এভিডেন্স রয়েছে। তাহলে কোর্ট প্রসিডিং স্টার্ট করতে গেলে অ্যাভেলেবল এভিডেন্স গুলোকে কোর্টের সামনে প্রডিউস করতে হবে। একটা কেসকে আপনি করে দিয়ে চলে এলেন, সেই কেসটাকে যদি সাকসেস রেট হিসাবে যদি আপনি আনতে যান, তাহলে সেটাকে খুব ভালোভাবে নারিশ করতে হয়। অর্থাৎ বাচ্চা ছেলের মতো সেই কেসটাকে দেখে আপনাকে সুন্দর করে সঠিক তদন্ত করার জন্য এভিডেন্স গুলো সামনে আনতে হয়। মিথ্যা মামলা যে কেউ যার বিরুদ্ধে করতে পারে। ওই যে খুব আনন্দ হচ্ছে আজকে সীমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, হতেই পারে সীমা দুটো বাজে কথা বলেছে, যার কোনো মান সম্মানই নেই, সে কি মান সম্মান হানির মেল কেস করবে? সে কেস লড়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আসল ঘটনা, আমি বলছি আপনারাও নিজেরা ভাবুন, আজকে যদি রিমির পাশে এত এত মানুষ এসে দাঁড়ান এবং কালনার বুক থেকে যদি আমরা একটা এই নোংরা ক্যাটাগরিতে পড়া কয়েকটা চ্যানেলকে ওড়ানোর জন্য এগিয়ে আসি এবং একটা মাস পিটিশনের সাথে সাথে আপনারা যদি মনে করেন রিমি আমারও সন্তান, রিমি তার পাশে আমরা আছি, পরবর্তী দিনে যদি তার বর মাঠে খেটে তাকে খাওয়ায়, তাতে কিছু আসে যায় না। যদি মনে করে রাজ টিয়ার মতো বা আরো প্রীতম জাফরের মতো যদি ভালো ভালো চ্যানেল বানিয়ে সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখিয়ে সুন্দর ভাবে তারা বাজার করে, মানে আজকে কালকে দেখলাম গতকাল একটা ছেলে মারা গেছে, দেখে খুব কষ্ট লাগলো, ছেলেটির বয়স অল্প। হ্যাঁ, তো এই ঘটনাগুলো যখন আমরা চোখের সামনে দেখাবো, সেগুলোতে যেমন পাবলিক নেবে না, তার অপোনেন্টের শাস্তিটা হওয়াটাও দরকার আছে। আজকে বলবেন কোর্ট আদালত অনেক সময়ের ব্যাপার, তার জন্যই তো আপনাদেরকে ডেকেছি। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি অন্তত আমরা কালকে গোটা 50 100টা এফআইআর করাতে পারি,
তাহলে এই 3টে চ্যানেলের এফআইআর এর কপিগুলো দিয়ে পুলিশেরও পক্ষে সুবিধা হবে, যে অন্তত এই 4-5টা চ্যানেলকে উড়িয়ে দিতে কোনো ব্যাপারই না, যে তারা এটা করেছে। কারণ পুলিশকে উইথ এভিডেন্স প্রুফ হিসাবে সমস্ত কিছু তুলে ধরতে হয়। আমি তুলে ধরেছি রাজ্যের ডিজির কাছে, কিন্তু রাজ্যের ডিজি তো আর এফআইআর এর জন্য অরিজিনালি মেন পার্টি, মানে মেন তার হাতে তো সেই ক্ষমতাটা দেয় না যে তিনি এফআইআরটা লজ করবেন। লজ কে করবে? যার এলাকায় জুরিসডিকশনের মধ্যে যে পুলিশ স্টেশন, তার ক্ষমতা আছে, তিনি এফআইআরটা করবেন। যেমন আমি বলি, এই ঘটনার সূত্রপাতটা কোথা থেকে হলো? যখন আপনারা বারবার আমি ওদেরকে ওয়ার্নিং দিচ্ছিলাম, প্রথম শুধরানোর সুযোগ দিতে হয়, সেই শুধরানোর জন্য আমি বহু চেষ্টা করেছি। আমি কিন্তু রিমিকে পাঠানোর পর থেকে রিমিকে ফোন করিনি, রিমি আমায় ফোন করেছিল, এবং রিমি ফোন করে আমাকে অপমান করেছিল, সেটাও আমি আপনাদের সামনে রেখেছিলাম। কারণ তাকে সেদিন অপমান করানো হয়েছিল লাইভে বসে, আপনারা সাক্ষী আছেন, এবং রিমিকে দিয়ে যা যা বলানো হয়েছে সে সেটাই বলেছে, অন্য কিচ্ছু বলেনি, এবং সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ একটা জিনিসও আমি আপনাদের চোখের বাইরে থেকে নিয়ে যাইনি। তো আমার কথা আপনারা একটু ডিপলি ভাবুন। যদি ধরুন আমি আপনার বাড়ির এই রিমি হতাম, বা আপনার বাড়ির বোন হতাম, বা ভাই হতাম, তার শাশুড়ি এখন 40 বছর বয়সে গিয়ে ফিনাইল খেয়ে মরতে যাচ্ছে, তার ছেলে 2-3 দিন ধরে টানা, একটানা, যেহেতু রিমি বেরিয়ে আসছে না, তাকে মেন্টাল মানে কি মেন্টালি টর্চার, মানে ট্রমা দেয়া, লাইট অফ করে দিয়ে বাড়িতে সারাদিন চেঁচিয়ে ভিডিও করে, পুরো বাড়িটার মধ্যে সিসিটিভি এবং হাই টেকনোলজি সাউন্ড প্রুফ, মানে সাউন্ড পাওয়া যাবে যেখান থেকে কথা বলবেন, সমস্ত কিছু মেশিন বসানো আছে প্রীতমের বাড়িতে। আপনারা কি সেটা জানেন? জানেন না। আপনারা জানতেন? আমি স্পাই ক্যামেরা নিয়ে গেছিলাম, এবং আমি ওদের বাড়িতে 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টায় আমার একটা ভিডিও ওদেরকে বাইরে বার করতে বলুন, তাহলে বুঝে যাবেন যে ওই 2 ঘন্টাতে আমার অনেক কিছু বেরিয়ে যেতে পারতো। ওরা বুঝতে পেরেছিল 2 ঘন্টা? আমি গিয়ে 2 ঘন্টায় টোটালি আমার কাজ করে এসেছি। তাহলে ভাবুন আমার ব্রেনটা কোন লেভেলে চলে। এবং ক্যামেরার সামনে, হাই টেকনোলজি সাউন্ড প্রুফ ভিডিও ক্যামেরার সামনে। ও কি ভাবছিল আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না? আমি কিন্তু ওকে অনেক আগে ওয়ার্নিং দিয়েছিলাম, ঠিক আছে, যে তুই যেটা করছিস সেটা ভুল। আজকে সমাজে যেটা দেয়া দরকার তোদের, অনেক পথ ছিল, অনেক ভাবে তোরা সেটা মানিয়ে নিতে পারতিস। আজকে 1.5 মাস ধরে রিমিকে দেখাচ্ছিলি খুব ভালো আছে, খুব ভালো আছে, তোর মা বলছিল রিমি আমার খুব ভালো আছে, খুব ভালো আছে। যেদিন রিমিকে 3 দিন আমরা ইশারা করলাম ভিডিও করবি না, বল আমি ভিডিও করবো না, অমনি সঙ্গে সঙ্গে শুরু করে দিলি। আমরা যখন বলে দিলাম যে, আমরা যখন এফআইআরটা করলাম চুচড়া থানায় প্রীতমের বিরুদ্ধে, পিঙ্কি পালের বিরুদ্ধে, মিকির বিরুদ্ধে, 3টে চ্যানেলকে উড়িয়ে দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু করলি না? এফআইআরটা স্টার্ট করেনি, ওটা হাতে রাখা ছিল, হাতে রাখা ছিল, শুধু পুলিশ ডেকে ইনভেস্টিগেশন করেছে তোদেরকে, আর কিচ্ছু করেনি। কারণ অর্ডারটা এনএইচআরসি দিয়েছে, অর্ডারটাও হোল্ড করানো ছিল, সমস্তগুলো কোর্টের সামনে প্রডিউস হবে বলে দীর্ঘদিন ধরে আমি ইশারা করছিলাম। আজকে রিমিকে আপনারা যেমন ভালোবাসেন, ভালোবাসার সাথে সাথে এরকম হাজার মানুষকেও আপনারা ভালোবাসুন, যারা বাড়িতে বসে অসহায় বৃদ্ধ বৃদ্ধারা, যারা আজকে টিভির থেকে বেশি হাতে এদেরকে দেখেন, মুঠোর মধ্যে দেখেন, এবং ভাবেন এরা বোধহয় বড় বড় সেলিব্রিটি, যে কোনো ভিউজ কামানোর জন্য মানুষ কতটা নিচে নেমে যেতে পারে। তাদেরকে বলছি এদেরকে আনসাবস্ক্রাইব তো করবেনই, সাথে সাথে যেটা করার দরকার সেটা হচ্ছে এদেরকে চিহ্নিত করার দরকার ছিল। তো সেই চিহ্নিতকরণ আমার করা হয়ে গেছে। কারণ দেখুন, সমাজে এই ওয়াইটির জগৎটা কারো বাপত্তির সম্পত্তি নয় যে এখানে এসে গান্দেগি ফেলাবেন। এবার বলবেন আপনি আরো অনেক আছে, কেয়া মাসি আছে, আরো সব কি মিল্কি বেবি আছে, কি সমস্ত সব নাম আমার কাছে প্রচুর কমপ্লেন পড়েছে। তো আমার কথা হচ্ছে শুরুটা করি না, তারপর ধীরে ধীরে সকলের গুলো অ্যাড করতে থাকবো কমপ্লেন গুলো। আজকে রিমিকে দিয়ে শুরুটা করলাম, কারণ ওয়াইটির জগতে একটা আন্দোলন হলো। এই ওয়াইটির জগতে আন্দোলনে আপনি বলবেন অনেকে খারাপ কথা বলেছে, আরে খারাপ কথা কে বলেনি? পুরোনো ভিডিও দেখবেন, ওই চশমার দোকানের কর্মচারী যা নোংরা নোংরা ভাষা, কানে নিতে পারবেন না। কারা বলছেন? যে ওই যে কয়েকজন আছেন যাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের ভাষা শুনবেন, আমার কাছে কি কি ভাষা আছে কল্পনা করতে পারবেন না, কি বিভৎস রকম বাজে ভাষা, মানে কানে দেয়া যাচ্ছে না। আজকে ওয়াইটিতে খিস্তি খেউরিটা হচ্ছে নর্মাল ম্যাটার ছিল। হ্যাঁ, সমাজ ধরিত্রী তার মধ্যেও পড়েছিল, কারণ তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে দীর্ঘদিন ধরে সেই অত্যাচার সহ্য করতে না পেরে অপোনেন্টকে বাজে কথা বলেছে, এবং তাদেরকে প্ররোচিত করা হয়েছিল যে তোমরা বলো বাজে কথা বলতে থাকো। আজকে দেখতে পাচ্ছেন তাদের রূপ, তারা সবাই খারাপ। আপনার বাড়ি মা বোনকে যদি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে মেন্টাল টর্চার করা হয়, আপনার কোথায় প্রেম আছে, আপনার কোথায় সন্তানের দেহের এই অঙ্গ দেখা যাচ্ছে, পারবেন তো সহ্য করতে? পারবেন না, ঠিক আছে? তো আমাকে অনেকে অনেক কথা বলেছিলেন, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন জিনিস তুলে এনে দিলাম, যেখানে এত এত মানুষ আপনারা সাপোর্ট করছেন, 99% মানুষ সাপোর্ট করছেন। তাদেরকে বলছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, যদি সত্যি এই মাস পিটিশনে সই করতে চান,
এবং যদি আপনি কালনা থানার উপর যে প্রেসার আমরা তৈরি করব সেই প্রেসারটা যদি রাখতে চান, এবং এই চ্যানেলগুলোকে তো উড়াবো এটা কনফার্ম। এখন তো লোয়ার ডিভিশনে কাজটা শুরু হয়েছে, মানে সমস্ত থানাগুলোতে ইনফরমেশন দেওয়া হয়েছে, সেই জিনিসটা যেমন করা হচ্ছে, থানাতে এফআইআরও করা হবে, ঠিক আছে? আর তার সাথে সাথে এটাও একটা বিচার হবে যে যখনই কোনো মেয়ে অত্যাচারিত হবে তার শ্বশুরবাড়ি দ্বারা, বা তাকে যেভাবে মানে মেন্টালি সাপোর্ট দিতে পারার জন্য যেভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে আজকে আন্দোলন দেখিয়েছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস তুলে তুলে আনবেন, মেয়েদেরকে সাপোর্ট দেবেন, যে ছেলে অত্যাচার করছে তার পাশে বিরুদ্ধে যেমন দাঁড়াবেন, সোচ্চার হবেন, তেমনি বাড়ির মা বোনেদের পাশেও নিজেরা নিজেদের হাতে পাশে দাঁড়াবেন। কোনো সেবক সেবিকাদের দরকার পড়বে না, আমার কোনো দরকার নেই আপনাদেরকে। আপনারা নিজেরা এগিয়ে আসুন, নিজেদের মাটি সত্যের সাথে এগিয়ে চলুন। হ্যাঁ, হাওড়া থেকে কাটোয়া লাইনে, এক্স্যাক্টলি। আসুন আসুন, আপনারা এত লিখছেন যে আমি যাচ্ছি আমি যাচ্ছি, আসুন। সকলকে বলছি কালনাতে একত্রিত হন। আমি কালনা থানা ঢুকে যাব, তার আগে সকলে মিলে একত্রিত হয়ে যেখানটা আপনাদের একটা বড় জায়গা কালনা গ্রাউন্ড আছে, সেখানে সবাই একত্রিত হয়ে আমরা প্রথমে থানার সামনে জড়ো হব, মাস পিটিশনে সবাই সই করব, থানাতে ডেপুটেশনটা দেব, দেওয়ার পর যারা যারা পার্সোনাল ইন্ডিভিজুয়ালি এফআইআর করতে চাইবেন তাদেরকে, আমাদের ছেলেরা থাকবে সংগঠনে প্রায় 10-12টা ছেলে, তারা টানা ওই এফআইআর গুলো আপনাদেরকে রেডি করে দেবে, সেই এফআইআর গুলো সই করবেন এবং জমা করবেন। এদেরকে বলার সত্ত্বেও এরা এতদিন শেখেনি। আজকে পরকীয়া হচ্ছে কমন ব্যাপার, মানে পরকীয়া যখন তখন করা যায়, ভালোবাসা, ট্রু লাভ, মানে বউ থাকলে অ্যাভেলেবেল, মানে আপনি যাকে তাকে যখন তখন থাকতে পারেন, যার সাথে থাকতে পারেন, তার মা বাবাদের কোনো মূল্য নেই, তার মা বাবারা হচ্ছে প্রস্টিটিউট, মানে যখন তখন তার মা বাবাদেরকে বেশ্যা বলে দেওয়া হচ্ছে, যখন তখন যে কোনো মা বাবার দ্বারা প্রতিবাদ করতে পারছে না, তারাও তার মেয়েকে নিয়ে পেরে উঠছে না, যখন তার মেয়েকে বলছে, তার মেয়ে ভাবছে বিশাল ডেসপারেট আমি, মানে আমাকে কেউ কিছু করতে পারবে না, তার কারণ গোটা কত অশিক্ষিত বর্বর ইতর সেই সমস্ত মানুষগুলো তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। দেবেন, লিগাল সাপোর্টও হয়তো তারা পাবে, কিন্তু লিগাল সাপোর্ট পেলে লিগাল এভিডেন্সটা তো আর মেটাতে পারবে না। লিগাল এভিডেন্স গুলো তারা সমাজ মাধ্যমে যা ছড়িয়ে রেখেছে, সেই এভিডেন্স গুলো তো আমাদের হাতে আছে, সেই এভিডেন্স গুলো আমরা কোর্টের সামনে যেমন প্রডিউস করব, তেমনি এফআইআর এর মারফত, অর্থাৎ এফআইআর তৈরি করে সেই এফআইআর করলে 91 কমপ্লাই করতে হয়, অর্থাৎ পুলিশের হাতে এভিডেন্স গুছিয়ে দিতে হয়। আপনি কোন এভিডেন্সটা তুলে দেবেন? এই দেবনাথ পরিবার কোন এভিডেন্সটা তুলে দেবেন? রিমি আত্মহত্যা, রিমি কেন আত্মহত্যা করতে গেছিল? আপনাদের কারণে। রিমিকে কেন দীর্ঘদিন ভাবে দেখানো হয়েছে ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে, যে তোর বর দেখ কেমন লাগে, পাশে বসে বলছে দেখ তোকে কেমন দিচ্ছি, আর একটি ইতর অসভ্য বর্বর জানোয়ার মেয়ে ছেলে, হ্যাঁ, দিশানিকে বলছি, তোকে অনেক দিন ধরে আমি বলেছিলাম তোর সাথে বসবো, তোকে আর ওই সঞ্জয় ইডিয়েট দুটোকে নিয়ে বসতে বলেছিলাম, সেই দিন পর্যন্ত তুই শুনিসনি। তুই কি ভাবলি চালিয়ে যাবি না? সমাজটা তুই কিনে রেখেছিস, সমাজের সভ্যতা বর্বরতাকে তুই কিনে রেখেছিস। সবাই, হ্যাঁ, প্রীতম বলতে চাইছি সবার মা খারাপ, আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। আরে ভাই, আমার কাছে আপনারা মন দিয়ে শুনুন, আইন সবার আগে। আমি যদি কিছু খারাপ কথা বলেছি, আপনারা আমার কথা তুলে ধরেছেন, আমার কাজটাকে খারাপ বলতে পারবেন না। আমি যে কাজটা করতে এসেছি সেটা সফলতার সাথে একটা জায়গাতে শেষ অব্দি এন্ডিং পয়েন্টে না নিয়ে গেলে, এবার আপনি বলবেন প্রীতমের মা তো জেলে থাকবে, রিমি ওই বাড়িতেই পড়ে থাকবে তার শ্বশুরকে নিয়ে, শ্বশুরকে দেখবে, যত্ন করবে, শ্বশুরকে খেতে দেবে। আর প্রীতম জেল থেকে তার মা বেরিয়ে আসার পর হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের ক্ষতিপূরণের জন্য রেডি করবে, আর ওইদিকে চশমার দোকান তার বাড়ি করছে, বাড়ি বিক্রি করে রেডি করবে। দিশানি তার চ্যানেল যেমন যাবে, তার বাড়ি ঘর দৌড়, তার বাবা মা যার যত আত্মীয় স্বজন আছে সবারই কাছে টাকা জোগাড় করার ব্যবস্থা করুক, এত এত মানুষকে আজকে চোখের সামনে সরকারকে ক্ষতিপূরণ দেবে, সমস্ত কিছুর ব্যবস্থা করাবো, আপনারা কোনো টেনশন নেবেন না। কিন্তু রিমি তার শ্বশুর বাড়িতেই থাকবে, কারণ শ্বশুর বাড়ির অধিকার তার সবার আগে। তার এটা মানে নয় যে যখন তখন একটা মেয়েকে 3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে বসে তার বউকে পাশে বসিয়ে, হ্যাঁ, আর স্কুটি কিনে দিয়েছে, কারো স্কুটির উপর বা স্কুটির রং পছন্দ করে দিয়েছে, তার বউয়ের সামনে বসে বলতে বসবো, আবার তারপরেই বলবো তুই ক্যালপলটা মানে ওষুধ খাইয়ে দিলি তো, মানে মরাটা খুব সহজ ব্যাপার। কেউ আড়াইটি লিখছে বলে বিশাল, আরে ফিনাইল খাওয়াটা খুব সহজ, মানে মরাটা হচ্ছে খুব নর্মাল ম্যাটার। আর মরার নাম করে একদিন করে গিয়ে হসপিটালে গিয়ে মেডিকেল কাগজ বানিয়ে নিয়েছে, কারোর নামে কেস দেবে। ও কেসের কোনো মূল্য নেই, নিজেরা নিজেদের হাতে খেয়েছো, ও প্রমাণ সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ঘুরছে। যারা নিজেরা বিষ নিজেদের হাতে কিনে খেয়েছো, নিজেদের মৃত্যু কামনা অ্যাডাল্ট বয়সে কাউকে প্রমাণ করা যায় না। ওই মিথ্যা মামলা, আমরা কিভাবে মানুষ মিথ্যা মামলা থেকে বাঁচবেন সেটা আমরা একদিন শিখিয়ে দেবো। এতে করে নিজেরা আইন কোর্ট আদালতের দ্বারস্থ হবার থেকে মানুষ নিজের বিচার কিভাবে নিজে পেতে পারে, সেই মানবাধিকারের পাঠটাও আমি আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়াতেই দেব। আপনাদেরকে যেতে হবে না কোনো সমাজ সেবক সেবিকাদের পাশে, আপনাদের নিজেদের কাজ নিজেরা শিখবেন, কিভাবে মানবাধিকার রক্ষা করতে পারবেন। আমি আপনাদের কাছে
সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, কাল 12টায় আপনার বাড়িতে বাচ্চা মেয়ে আছে, আপনার বাড়িতে আপনিও একটা সন্তানের মা, আপনিও ওয়াইটিতে বসেন। যে বৃদ্ধ বৃদ্ধারা আজকে আমাকে টানা লিখে যাচ্ছিলেন আমরা আর নিতে পারছি না, যে মানুষরা লিখছেন আমরা নিতে পারছি না, তাদেরকেও বলবো কালনা আসুন 12টায়, 12টার ভিতর সবাই কালনা ঢুকুন। একটা মাস পিটিশন করে ডেপুটেশন যখন থানার ওপর পড়বে, প্লাস ইন্ডিভিজুয়ালি এফআইআর পড়বে, তাদের বিরুদ্ধেও আমরা চাপ তৈরি করে হাইকোর্ট প্রদান করব। তো হাইকোর্টে যে আইডি গুলো নিয়ে মামলা হবে তার মধ্যে এই 4টে আইডি সব থেকে বড় ভয়ঙ্কর, এবং এই 4টে আইডির মধ্যে আমি 4 জনের নাম আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে চশমার দোকানের ওই কর্মচারী, ঠিক আছে, ওই অশিক্ষিত বর্বর ইতর জানোয়ার, যে 15টা কমপ্লেন পেয়েছিলাম সেই 15টাই সাফিসিয়েন্ট ছিল না, আরো একটা মাস পিটিশন আমাদের কাছে দরকার ছিল, যে দীর্ঘদিন ধরে যাকে তাকে ডাস্টবিন, মানে আমি এসেছি আমিও ডাস্টবিন, আমার তো ডিফামেশনের মামলা একটা পড়বেই, সেটা তো আলাদা জিনিস। তার সাথে সাথে এই যে মাস পিটিশনটা পড়বে, সেই মাস পিটিশনে যতগুলো মানুষ আপনারা সই করবেন তাদের তরফ থেকে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি এফআইআরও করেন, সেগুলোকেও একত্রিত করে কালনা থানার হাতে টোটাল এভিডেন্স দিয়ে গুছিয়ে, আমি কথা দিচ্ছি বর্ধমানে এসপি সাহেব পুরো সাপোর্ট দিচ্ছেন আমাদের এই কাজকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই সবাইকে বলবো আসুন, কালনা আসুন, সাথে আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসবেন, জেরক্স কপি উইথ সই করে রাখবেন, কারণ প্রত্যেকে আমরা যেন ট্রেস করতে পারি, আজকে আসবেন কালকে আপনাকে খুঁজে পাবো না, সেটা যেন না হয়। তাই আপনাদেরকে বলছি হাতে আধার কার্ড এর বা ভোটার কার্ড যা হোক, পাসপোর্ট যেটাই আছে আপনারা হাতে করে নিয়ে আসবেন সই করে, ঠিক আছে। তো সেগুলোকে দিয়ে সই করে আমরা এফআইআর বয়ানটা দিয়ে দিচ্ছি। পিসানি মজুমদার আছেন, প্রীতম দেবনাথ এবং কবিতা দেবনাথ, এদের 4 জনের জন্য আপাতত আমরা কালনা থানায় অন্তত কালকে 10টা এফআইআর হবে, এটুকু কনফার্ম থাকুন। 10টা এফআইআর এর সাথে 91 কমপ্লাই করার যে এভিডেন্স আছে সেগুলো যেমন জমা পড়বে, দিকে দিকে এই আন্দোলনটা যখন হচ্ছে তখন এটাকে আরো লার্জার স্কেলে যখন নিয়ে যাব আমরা, তখন কিন্তু অন্যান্য থানাগুলোতেও আমরা সেইভাবেই দেব। দেখুন একসঙ্গে এত লোককে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই, আপাতত 9007568664 এটা আমার নাম্বার, 9007568664। কিন্তু আমি একটা কথা বলে রাখি, যেভাবেই হোক আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, কালনা আসুন, কালনা থেকেই আমরা শুরু করি এই ওয়াইটি স্বচ্ছ অভিযান, এবং হাইকোর্টে ফাইলটা জমা করি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, তাহলে সমস্ত কাজ আমরা সুস্থতার সাথে করে এগিয়ে যেতে পারবো। আর আরো একটা কথা আপনাদেরকে বলি, যারা চাইছেন সত্যি আমরা ফিরে আসবো মূল স্রোতে, এবং চাইবো যাতে করে এই সমাজটা সত্যি স্বচ্ছ হোক, আমাদের ছেলেমেয়েরা যারা বলছেন ওয়াইটি খুললেই দেখতে পাওয়া যাচ্ছে না, আরে দীর্ঘদিন ধরে তো ওয়াইটিতে এটাই চলছিল, 1-1.5 মাস নয় একটু কষ্ট করে রেখেছেন, কিন্তু তাদেরকেও বলবো তাদের সন্তানদের ভবিষ্যৎ যদি সিকিউর করতে চান এবং সত্যি ওয়াইটিটাকে স্বচ্ছ চান, তাহলে আপনাদেরকেও বলছি আস্তে আস্তে মূল স্রোতে ফেরান, নিজেরাও ফিরুন, ভালো জিনিস প্রডিউস করুন, কোনো মেয়েদের পাশে দাঁড়ান, সকলের পাশে দাঁড়ান। কাল ভিডিও চাই, নিশ্চয়ই পাবেন। তো আমার কাজ মোটামুটি শেষ, এখন আর আপনাদেরকে এই পরিচয় আমার দিতে হবে না যে আমার কাজটা কি ছিল। আমাকে অনেকে গাল দিয়েছেন, সেটাও নিয়েছি, অনেকে ক্রিটিসাইজ করেছেন, সেটাও নিয়েছি, আপনারা আমাকে অনেক ভয় দেখাবার চেষ্টা করেছেন, সেটাও নিয়েছি। কিন্তু একটা কথা বলি, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপণ ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। সুতরাং আমি সেই দিন শান্ত হব যেদিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আইন মেনে চলবেন, আইনের পাঠ নেবেন, এবং পশ্চিমবঙ্গে সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন, এবং প্রত্যেকটা জায়গা, না শুধু ওয়াইটি, সমস্ত জীবনে সোশ্যাল মিডিয়ায়, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত কিছুতে আপনাদের একটা ছাপ থাকবে যে পয়সা সস্তাভাবে কামানো যায়, সম্মানটা কামানো যায় না। দেবনাথ পরিবারকে বারবার বোঝাবার চেষ্টা করেছিলাম আপনার পরিবারটা নয় ভালো বলেছিলাম, কিন্তু তারা শুনবে না, তাদের ভালোর পরিচয়টা যে কতটা কালো গত 3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ নিশ্চয়ই রিমির পাশে সবাই থাকুন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা থাকুন, কোনো চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম, থাকবো, এটাই মানবাধিকার কর্মীর কাজ। আপনাদের যখন যেদিন যেভাবে বিপদে পড়বেন সেভাবেই মানবাধিকার কর্মীতে পাবেন। আর মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন কয়েক লক্ষ অ্যাডভোকেট আছে, কয়েক হাজার অ্যাডভোকেট আছে, সকলেই পাবেন আইনি সহায়তা। যারা বলছেন আমি জানো তো উকিল আছে, আরে উকিল দিয়ে কি শেষ হয় দাদা? আজকে যত বড় আমাদের মন্ত্রী নেতা মন্ত্রীরা আজকে জেলে আছে আইন ভাঙার জন্য, ঠিক আছে, সেই কাজের আমার বিরাট বড় যোগদান আছে, অবদান আছে, আমি সেই কাজে গোপনে করে গেছি। কিছু সময় হয়তো মিডিয়ায় এসে বলতে হয়েছে, অনেক সময় নিয়ে এলে তখন তাদেরকে প্রমাণ সমেত তুলে দিতে হয়েছে, না হলে তো সেই কাজগুলো সফলতার সাথে করা যেতে পারে না।
তো আমাকে সেই কাজ করতে হয়েছে। বড় বড় নেতা মন্ত্রীর সাথে লড়াই করেছি মশাই, এই ছোটখাটো লড়াইগুলো আমার কাছে কোনো ম্যাটার করতো না। হ্যাঁ, যেহেতু এখানে ওয়াইটিতে কয়েক লক্ষ মানুষ আজকে চোখ বন্ধ করে আমায় দেখছিলেন আর ভাবছিলেন আমার কোন খুঁতটা পাবেন, আমার কোন খুঁতটা খুঁজে পাবেন, আমি কোনটা বলেছি, মানে আমাকে চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে নিজেরাও কোথাও আস্তে আস্তে নিজেদেরকে শুধরে নিচ্ছিলেন যে আপনি কেন এই খারাপটা বললেন, আপনার এটা উচিত হয়নি, আপনি কেন এটা করলেন, আপনার এটা উচিত হয়নি, আপনার এটা বলাটা ঠিক হয়নি। এই চুলচেরা বিশ্লেষণ যখন আপনারা দীর্ঘদিন ধরে করেছেন তখন আমি খুব খুশি হয়েছি, এটাকে অ্যাকসেপ্ট করেছি যে আমার বিচার করার ক্ষমতা যখন আপনারা করছেন। তো জিন্দাবাদ, আরে জিন্দাবাদ করার জন্য আসিনি, আমি কোনো ভোটের লোক নই, তাহলে রাজনীতির ময়দানে আমাকে অনেক আগে দেখতে পেতেন। রাজনীতি করার অনেক বড় আখড়া ছিল। অনেকে জিজ্ঞাসা করছে আপনি বলুন তো কোন কোন দল করেন, আপনি কোন কোন দলে। আরে মানবাধিকার কর্মীরা হয় সমাজ রক্ষার্থে, তারা কোনো রাজনৈতিক দলে যখন যে নেতার দরকার পড়বে, যখন যে পুলিশ প্রশাসনের দরকার পড়বে তারা সহায়তা পাবে। আর আমি কাজটা করি জাতীয় মানবাধিকার কমিশনের হয়ে, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের যে কোর্ট আছে এবং আমার রাজ্যের স্টেট হিউম্যান রাইটস কমিশন আছে, স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে চেয়ারম্যান আজকে কতদিন ধরে, আজকে 7 বছর পর আমায় ডেকে পাঠিয়েছেন, আমি তবু যাইনি। আজকে 7 বার কল লিস্ট আপনাকে রেখে দিতে পারি, স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে আমাকে 7 বার কল করেছেন, তবু ফোন পিক আপ করিনি, কারণ আমি